আমার হাতে একটি স্মার্ট বোর্ডের কলম দেখতে পাচ্ছ। কলম বা মার্কার যেটাই বলো না কেন, এই কলমটিকে যদি আমি একটা কোণায় একটা বিন্দুকে ফিক্সড করে এইভাবে যদি ঘোরাই, এটা কিন্তু সমতল ভূমিতে যখন রাখবো বা টেবিলে রাখবো তখন এটা বোঝানোর জন্য সুবিধা। আবার যদি আমরা কলমটিকে এভাবে রেখে এইভাবে টোকা দিই, তাহলে এটা কিন্তু মাঝখানে একটা কেন্দ্র তৈরি করে ঘুরতে থাকবে। আমরা এই যে ডিফারেন্স দেখতে পাচ্ছি, একটা কেন্দ্র তৈরি হয় যে কোনো এক কোণায়, যেটাকে আমরা ফিক্সড করি। আরেকটা কেন্দ্র তৈরি হয় আমরা এইভাবে টোকা দিই, অটোমেটিকলি মাঝখানের দিকে একটা কেন্দ্র তৈরি হয়। এখানে কিন্তু এই দুটো গতির মধ্যে পার্থক্য রয়েছে। আমরা যখন ফিজিক্স পড়বো একটু চেষ্টা করবো ডিফারেন্স গুলো বোঝার জন্য। আমি যদি রাস্তা দিয়ে হাঁটি, সোজা হাঁটি, তাহলে এটা কিন্তু একটা এক্সিস বরাবর আমি হাঁটতেছি, কিন্তু আমি যদি এইভাবে আঁকা বাঁকা করি, তাহলে কিন্তু আমার এখানে দুইটা এক্সিস কাজ করতেছে। আমরা যখন পড়বো এই গতির চ্যাপ্টার, তখন একটু ভেক্টরের ধারণাটা আসবে, তখন উপাংশের ধারণাটা আসবে। এই বিষয়গুলো তোমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবে। ফিজিক্সে ভেক্টর শেষ করা মানে প্রায় 50% বই শেষ করা, এই কথাটা আবেগবশত বলা ভুল হবে না। আবার যদি বলি গতি শেষ করা মানে আরো 25% শেষ করা, এটাও বলাটা ভুল হবে না। যদিও অন্যান্য চ্যাপ্টার গুলোতে যথেষ্ট পড়াশোনা রয়েছে, কিন্তু এই দুটি চ্যাপ্টার যদি কেউ ভালোভাবে আয়ত্ত করতে পারে, তাহলে অন্যান্য চ্যাপ্টার গুলো সে নিজেই বুঝতে পারবে। যেহেতু আমার বয়সে হয়তো তোমরা ছোট হবে যারা ভিডিওটি দেখছো, আমার স্নেহের শিক্ষার্থীরা, আমি তুমি করে তোমাদের সম্বোধন করছি। আমি চেষ্টা করছি যে একদম বেসিক থেকে তোমাদের বোঝানোর জন্য। গতি সম্পর্কে তোমরা যেন ক্লিয়ার ধারণা পাও। আমরা গতি সম্পর্কে এখানে প্রথমে একটা ফর্মাল ডেফিনিশন লিখেছি। গতি বলতে কি বোঝানো হয়, তোমাদের হয়তো বা পরীক্ষায় আসতে পারে, বিভিন্ন পাঠ্য বইয়ে বিভিন্ন ভাবে সংজ্ঞা উপস্থাপন করা হয়েছে। এখানে সংজ্ঞাটা এরকম: নির্দিষ্ট সময়ের ব্যবধানে বস্তুর চারপাশের সাপেক্ষে অবস্থানের পরিবর্তন, এটাকে আমরা গতি বলতে পারি। ইংরেজিতে একটি ফর্মাল ডেফিনিশন দেওয়া রয়েছে: দি চেঞ্জ ইন পজিশন অফ অ্যান অবজেক্ট উইথ রেসপেক্ট টু ইট সারাউন্ডিংস ইন এ গিভেন ইন্টারভাল অফ টাইম। যারা ইংলিশ ভার্সনে রয়েছে তাদের জন্য হয়তো সুবিধা হবে ইংরেজি ডেফিনেশন গুলো একটু দেখে নেওয়া। আমরা যদি একটু এভাবে চিন্তা করি, এখানে কিন্তু নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে। এ একটা বস্তু ঠিক 5 মিনিটের মধ্যে এখানে চলে গেল। আবার যদি এভাবে চিন্তা করি, বি একটা বস্তু ঠিক 5 মিনিটে একটু বেশি দূরত্ব অতিক্রম করলো, তাহলে আমরা কিন্তু বলতে পারবো এর তুলনায় বি এর কিন্তু স্পিডটা বেশি। বি কিন্তু বেশি দূরত্ব অতিক্রম করেছে একই সময়ে। এটা একটা বেসিক ধারণা। আমরা পরের স্লাইডে চলে যাই। গতির প্রকারভেদ। গতির এখানে পাঠ্য বইয়ের সাপেক্ষে 3 ধরনের প্রকারভেদ দেওয়া রয়েছে। গতির এগুলো ছাড়াও আরো অনেক টার্ম রয়েছে, অর্থাৎ এই 3 ভাগ ছাড়াও যেহেতু পাঠ্য বইয়ে এভাবে উপস্থাপন করা হয়েছে, তাই আমরা এইভাবে বোঝানোর চেষ্টা করছি। আমরা গতির অনেক ধরনের উদাহরণ এখানে আলোচনা করব এবং সেটা গভীরে যাব, একটু মাথা দিয়ে বোঝার চেষ্টা করো। বিষয়টা হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ঢাকা ইউনিভার্সিটিতেও এরকম থিওরিটিক্যাল কোশ্চেন আসতে পারে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় এরকম থিওরিটিক্যাল কোশ্চেন আসতেই পারে। আবার এইচএসসি পরীক্ষায় তো বরাবরই দিয়ে যায় যে এটা কোন ধরনের গতি, পাখির আকাশে ওরা কোন ধরনের গতি, রকেট যখন উড্ডয়ন করতেছে এটা কোন ধরনের গতি। এগুলো কিন্তু বরাবরই পরীক্ষা আসে, তাই তোমরা এটা কোনোভাবে হালকাভাবে নেবে না। আমরা দেখো আলোচনা শুরু করে দিই তাহলে গতির প্রকারভেদ নিয়ে। এখানে একমাত্রিক গতির ক্ষেত্রে যেটা একটা এক্সিস বরাবর কাজ করবে, উদাহরণ হিসেবে দেওয়া রয়েছে একটি লিফটের ওঠা বা নামা। যখন একটি লিফট উপরের দিকে উঠবে একটা এক্সিস বরাবর কিন্তু উঠছে, আবার যখন নামবে তখন আরেকটা এক্সিস বরাবর কিন্তু নামছে। এই ওঠা কিংবা নামা এটা কিন্তু একমাত্রিক গতি বলা যায়। একইভাবে যদি আমরা চিন্তা করি পিস্টনের যে গতি, পিস্টনের গতিও ওঠানামা করে, সেটাকেও আমরা একমাত্রিক গতি বলতে পারি। আবার যদি গাছ থেকে আম পড়ে, সেটাকেও আমরা একমাত্রিক গতি বলতে পারি। আবার যদি তুমি এভাবে চিন্তা করো, আমটাকে আমি এইভাবে ছুড়ে দেই, হয়তোবা তুমি ছোটবেলায় গাছে উঠেছো, বড়বেলাতে উঠতে পারো, ব্যাপার না। এখন গাছ থেকে যখন আমটা ছুড়ে দেবে সেটা কিন্তু একমাত্রিক গতি হবে না। স্বাভাবিকভাবে গাছ থেকে যদি আমটা নিচের দিকে পড়ে যায় সেটা একমাত্রিক গতি। আশা করি আমি বোঝাতে পেরেছি। এখন গাছ থেকে শুধু যে আমে পড়বে এমনটা না, যে কোনো ফলও পড়তে পারে, ইট পাটকেলও পড়তে পারে। তুমি যদি উপর থেকে যে কোনো একটা বস্তু নিচের দিকে নিক্ষেপ করো। এখন আমরা দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে যে উদাহরণগুলো দিয়েছি সেগুলো একটু লক্ষ্য করি। দ্বিমাত্রিক গতিটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। 9-10 আমরা পড়েছি একমাত্রিক গতির বিষয়াদি, কিন্তু
আমরা এখন একটু দ্বিমাত্রিক গতি সম্পর্কে এই চ্যাপ্টারে বিস্তারিত আলোচনা করব, অনেক ধরনের ম্যাথ করব, অনেক প্যাচালো ম্যাথ আসবে, সেগুলো আমরা সলভ করব। এবং দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে টু ডাইমেনশনাল মোশন অর্থাৎ দুইটা এক্সিস বরাবর, যে কোনো দুইটা এক্সিস বরাবর হয়। বাস্কেটবলে নিক্ষেপ করার কথা বলা হয়েছে। এখানে বাস্কেটবলের জায়গায় কিন্তু এখানে ফুটবল হতে পারে, ক্রিকেট বল হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আমরা সর্বশেষ ওয়ার্ল্ড কাপে দেখেছি আমাদের অনেকের প্রিয় খেলোয়াড় মেসি যখন গোল করে, হ্যাঁ, যখন গোল করে গোলকিপারকে কিন্তু একটু বোকা বানিয়ে একটু ভূমি থেকে কিছুটা উপরে ফুটবলটা কিন্তু গিয়ে গোলবারে আঘাত করে। এখন এক্ষেত্রে এই গতিটাকে আমরা দ্বিমাত্রিক গতি বলতে পারি। গোলবারে আঘাত করে মানে আমি বোঝাচ্ছি নেটে আঘাত করে, ঠিক বারে না। হ্যাঁ, বারে আঘাত করলে তো সেটা গোল হবে না। এখন তারপরে যে উদাহরণটা আমরা দিয়েছি সেটা হচ্ছে নৌকা চালানো। এখন নৌকা চালানো, নৌকা যখন পানির উপরে চালানো হয় এটা স্বাভাবিকভাবে, সেটাকে আমরা দ্বিমাত্রিক গতি বলতে পারি। এখন তুমি আবার বলতে পারো যে ভাইয়া নৌকা যদি অনেক ঝড়ে বা টর্নেডো বা বড় কোনো দেখা যায় সাইক্লোন হয়, তখন যদি পানিতে ডুবে যায় সেটা আবার কেমন গতি হবে? আসলে সেটা একটু ভিন্ন ক্ষেত্র, কারণ সেখানে কিন্তু পানিতে ডুবে গেল অন্য একটা এক্সিস বরাবর। স্বাভাবিকভাবে এটি কিন্তু দ্বিমাত্রিক গতি। কারণ পার্কে হাঁটাহাঁটি করা, আমি পার্কে হাঁটাহাঁটি করার ক্ষেত্রে যেটা বলবো যে তুমি যদি কোনো একটা পার্কে হাঁটাহাঁটি করো, আমাদের ঢাকার আমরা অনেকে দেখা যায় রমনা পার্কে মাঝে মাঝে বেড়াতে যাই। এখন পার্কে যখন সোজা হাঁটছি, একটা সোজা রাস্তা বরাবর, সেটা স্বাভাবিকভাবে একমাত্রিক গতি যদি সোজা হয়। কিন্তু সাধারণত কিন্তু এইভাবে সোজা হাঁটা হয় না। এখন আমরা একটু আঁকাবাঁকা করে হাঁটি, রাস্তাগুলো কিছুটা আঁকাবাঁকা থাকে ভৌগোলিক কারণে। কারণ সেক্ষেত্রে দেখা যায় যে সেটাকে আমরা দ্বিমাত্রিক গতি হিসাবে চিহ্নিত করতে পারি। এখানে আমরা নৌকা চালানো, নদীতে বা একটা পুকুরে যেখানে হয় না কেন, নৌকা চালানোকে দ্বিমাত্রিক গতি বলেছি। কিন্তু যখন আমরা সাবমেরিন চলাচলের কথা বলছি, সেটাও কিন্তু পানিতে চলে, সেটাকে আমরা ত্রিমাত্রিক গতি বলেছি। কেন? সাবমেরিন কিন্তু পানির নিচ দিয়ে চলাচল করতে পারে, পানির নিচে তার অবস্থার পরিবর্তন করতে পারে, কিছু উপরে উঠতে পারে, নিচে নামতে পারে, তারপর বামে সরতে পারে, ডানে সরতে পারে, সব মিলিয়ে দেখা যায় থ্রি ডাইমেনশনে চলতে পারে সাবমেরিন। এই জন্য সাবমেরিনের বিষয়টাকে আমরা ত্রিমাত্রিক গতি বলতে পারবো। তো বিমানের উড্ডয়ন, বিমান যখন আকাশে ফ্লাই করে তখন দেখা যায় যে এটা যে কোনো দিকে মুভ করতে পারে বা মুভ করার প্রয়োজন হয়, এটাকে আমরা ত্রিমাত্রিক গতি বলতে পারবো। সব মিলিয়ে আমরা দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক গতিগুলোর মধ্যে একটি ডিফারেন্স বোঝার চেষ্টা করলাম। একমাত্রিক গতি সম্পর্কে তোমাদের 9 টেনে হয়তো যথেষ্ট ধারণা হয়েছে। এখানে লক্ষণীয় বিষয় যে আমরা মাঠের কথা বলেছি, মাঠের অঙ্কগুলো কিন্তু প্রায় আসে। মাঠে যখন একটা ক্রিকেট বল হিট করা হয়, বলা হয় যে 2 সেকেন্ড পরে ক্রিকেট বলটার হয়তো বেগ কত, বা ফুটবলের ক্ষেত্রেও এমনটা হতে পারে। ফুটবল যখন দেখা যায় যে নেটে জড়ানো হয়, নেটে জড়ানোর আগে এত সেকেন্ড পরে এটা বেগ কত, বা এত সেকেন্ড পরে সেটা অনুভূমিকভাবে কত দূরত্ব অতিক্রম করবে, এই বিষয়গুলো কিন্তু ম্যাথে বরাবরই আসে। আমি একেবারে চেষ্টা করব তোমাদের কনসেপ্ট গুলো খুব সুন্দরভাবে বোঝানো, আশা করি তোমাদের জন্য সুবিধা হবে। এখানে আমি একটু স্লাইডটা ঠিক করে নিলাম, আমরা পরের স্লাইডে চলে যাই। আমরা গতির প্রকারভেদ সম্পর্কে একটু জেনে নিলাম। এখন প্রাস কি? আমরা যদি এক কথায় বলি যে দ্বিমাত্রিক গতিকে প্রাস বলা হয়, এক কথায় বলা যায়। আর একটু যদি ফর্মালি তোমরা লেখো, বা জ্ঞানমূলক প্রশ্নের ক্ষেত্রে অনেক সময় লেখা যেতে পারে যে কোনো একটি বস্তুকে অনুভূমিকের সাথে তির্যক ভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলে তাকে প্রাস বলে বা প্রক্ষেপণ বলে। এখন এই প্রাসের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করো, আমি কিন্তু এখানে প্রাসের বৈশিষ্ট্যগুলো লিখিনি। হ্যাঁ, এখানে অনুভূমিকের সাথে তির্যক ভাবে বলা হয়েছে। এখানে যদি তুমি একটা প্রাসের কথা চিন্তা করো, অবশ্যই তির্যক ভাবে, এই কিন্তু সোজা বরাবর না, এইভাবে তির্যক ভাবে, অর্থাৎ প্রাসের যে গতিপথ এটা কিন্তু সূক্ষ্ম কোণে তৈরি হয়, এটা কখনোই সমকোণে তৈরি হবে না, বা এই দিকেও কিন্তু যেতে পারবে না 90 ডিগ্রি এর বেশি। প্রাসের গতিপথ অবশ্যই সূক্ষ্ম কোণে হতে হবে, 90 ডিগ্রি এর চেয়ে কম কোণে হতে হবে। তোমরা কিন্তু প্রাসের যদি সংজ্ঞাটা বুঝতে পারো, তাহলে কিন্তু প্রাস সম্পর্কে যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো কিন্তু লিখতে পারবা। তোমাদের হয়তো অনুধাবনমূলক যে প্রশ্নগুলো আসে সেখানে হয়তো বা প্রাসের বৈশিষ্ট্য লিখতে বলতে পারে, একটু সৃজনশীল ভাবে তারা বলতে পারে। ইংরেজিতে আমরা একটি ডেফিনেশন দিয়েছি, এখানে তোমরা ইংরেজিতে ডেফিনেশনটা লক্ষ্য করো। প্রজেক্টাইল রেফার্স টু অ্যান অবজেক্ট দ্যাট ইজ ইন ফ্লাইট আফটার বিং থ্রোন। আমি ইংলিশ ভার্সনের স্টুডেন্ট না, তারপরেও দেখা যায় যে তোমাদের সুবিধার্থে আমি ইংরেজি টার্মগুলো এখানে কিছুটা ইউজ করার চেষ্টা করেছি। আমরা প্রাসের সংজ্ঞা সম্পর্কে কিছুটা জানলাম। এখন একটু মন দিয়ে দেখো, তুমি যে কোনো একটা কাজে থাকতে পারো, বাট তুমি যদি একটু মন দিয়ে দেখো, আমার মনে হয় যে প্রাসের সম্পর্কে বেসিক যে ধারণা এটা
এই লেকচারে ক্লিয়ার হয়ে যাবে। তারপরের যে বিষয়বস্তু আছে ক্লাসের, এগুলো তুমি সহজেই বুঝতে পারবা, কিন্তু এই বেসিক ধারণাগুলো একটু মাথায় রাখো। আমরা এখানে 3 ধরনের আমরা চিত্র দিয়েছি। এটা হচ্ছে একটা স্বাভাবিক চিত্র। তুমি মনে করো যে বাসার ছাদে রয়েছে, বাসার ছাদে তুমি এক মাথা থেকে আরেক মাথায় যদি একটা বল বা পাটকেল ছুড়ে দাও, এটাকে আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি। আবার যদি তুমি বাসার ছাদে কিংবা পাহাড়েও ধরতে পারো, বাসার ছাদে বা পাহাড়ে তুমি একটা বস্তু নিক্ষেপ করলা, সেটি যদি সমতল ভূমিতে গিয়ে আঘাত করে, সেটাকে আমরা এই ধরনের ফিগারে আমরা দেখাতে পারি। আবার তুমি বাসার ছাদ থেকে কিছুটা উপরের দিকে ছুড়ে দিয়েছো একটা বল বা পাটকেল, যেটাই ধরো না কেন, সেটা ভূমিতে গিয়ে আঘাত করেছে, সেটা কিন্তু একটু ভিন্ন ধরনের চিত্র। এখন এখানে যে বিষয়গুলো তোমাকে একটু ভালোভাবে বুঝতে হবে, যে বিষয়গুলো মূলত ম্যাথের ক্ষেত্রে একটু তোমার মাথায় চিন্তা করতে হবে, তা হচ্ছে এখানে দেখো, যদি তুমি এই যে নিক্ষেপণ যে কোণটা আছে, এটার কথা যদি চিন্তা করো, বা নিক্ষেপণ যে বেগ, মানে শুরুর বেগ বা আদি বেগ, যেটা আমরা ভেনর দ্বারা জেনারেলি চিন্তা করি বা ইউ দ্বারাও চিহ্নিত করা হয়। এখন এখানে কিন্তু আমরা যদি স্পর্শক আঁকি, স্পর্শক কিন্তু এই বরাবর উপরের দিকে। আবার এখানে যদি আমরা দেখি স্পর্শক আঁকি, তাহলে এই বরাবর। আবার এখানে যদি আমরা স্পর্শক আঁকি, এই বরাবর। এখন মজার বিষয় হচ্ছে যে তোমরা যখন অঙ্ক করতে যাবা, তখন দেখা যায় যে এটার দূরত্ব কিন্তু বের করতে বলা হতে পারে, আবার এটার দূরত্ব বের করতে বলা হতে পারে, আবার এটার দূরত্ব বের করতে বলা হতে পারে। জেনারেলি এই যে রেঞ্জ, এটাকে বলা হয় যে অনুভূমিক পাল্লা বা হরিজন্টাল রেঞ্জ, ক্যাপিটাল এইচ দ্বারা জেনারেলি প্রকাশ করা হয়। আবার উচ্চতার ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের যেটা মূল বিষয়, আমাদের এখানে উচ্চতার ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা কিন্তু ফাইন্ড আউট করতে বলা হতে পারে, যেটাকে এইচ ম্যাক্স বলা হয়। জেনারেলি আমি এইচ ম্যাক্স দ্বারা চিহ্নিত করি, অনেকে শুধু এইচ দ্বারা চিহ্নিত করে, সেটা কোনো ফ্যাক্ট না। এখানে আবার দেখা যায় এই দূরত্বটা বের করতে বলতে পারে, হ্যাঁ, কত উচ্চতা থেকে ছুড়ে দেওয়া হয়েছে। আবার এখানে দেখো, এখানে কিন্তু সর্বাধিক উচ্চতা রয়েছে, আবার বিল্ডিং এর একটা কিন্তু উচ্চতা রয়েছে। আবার এই যে এই উচ্চতাও কিন্তু নির্ধারণ করা সম্ভব, তুমি চিন্তা করে দেখো। এখন ম্যাথ গুলোতে আর সাধারণত কি কি জটিলতা আসে, তোমরা হয়তো বা কোনো উদাহরণ দেখলে বা কোনো ম্যাথ আসলে খুব ঘাবড়ে যাও। এখানে হয়তো বা বলা হতে পারে যে হয়তো বা রোনালদো, যেহেতু মেসির কথা বলছে, এখন একটু রোনালদোর কথা বলি, যে একটা ফুটবল কিক করলো, হ্যাঁ, এখন কিক করলো, সেটা 2 সেকেন্ড পরে তার বেগ কত হবে, এরকম কিছু একটা আসতে পারে। 2 সেকেন্ড পরে এখানে থাকতে পারে বলটা, বা এখানে থাকতে পারে, ধরে নিলাম। আবার দেখা যায় যে তুমি একটা বস্তুকে ছুড়ে দিয়েছো একটা বিল্ডিং থেকে বা পাহাড় থেকে, যেখান থেকে হোক না কেন, যেভাবে উদাহরণ দেওয়া হোক না কেন বা যেভাবে প্রশ্ন আসুক না কেন, ছুড়ে দিয়েছো নিচের দিকে। এখানেও কিন্তু বলা হতে পারে যে 2 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করলো অনুভূমিক দিকে। তারপরে এখানে দেখো একইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে, কিন্তু 3টে ফিগার কিন্তু ভিন্ন রকমের। আমরা এগুলো বেসিক বিষয়াদি সম্পর্কে বোঝার চেষ্টা করবো। যখন তুমি প্রাচ্যের বাকি লেকচার গুলো দেখবা বা অন্যান্য টিচারের লেকচারও দেখতে পারো, এই বিষয়গুলো মাথা খাটিয়ে তুমি ফাইন্ড আউট করবা যে এখানে কোন সূত্রটা বসানো হতে পারে। আবার যদি এখানে বলা হয় যে 2 সেকেন্ড পর কত বেগ প্রাপ্ত হবে, তখন কিন্তু 2 সেকেন্ড পরে এখানে তোমাকে একটা স্পর্শ রাখতে হবে, এখানে অনুভূমিক উপাংশ ও লম্ব উপাংশ কিন্তু বের করতে হবে, হ্যাঁ। সেখানে মনে করো যে এখানে একটা কোণ থিটা, যেটা দ্বারা নিক্ষেপ করা হয়েছে, যদি নিক্ষেপণ কোণ তুমি থিটা ধরো, আবার কিন্তু এইখানে কিন্তু আরেকটা কোণ উৎপন্ন হবে। এগুলো মাথায় রাখতে, প্রত্যেকটা সিচুয়েশন সম্পর্কে তোমার সৃজনশীল ভাবে চিন্তা করতে হবে। আচ্ছা, আমরা তাহলে মূল আলোচনায় চলে যাই। মূল আলোচনা হচ্ছে এই ফিগারটা। আমরা যদি এটা বুঝতে পারি, তাহলে মনে করো যে প্রাসের বেসিক ধারণা তোমরা বুঝে গেছো। আমরা একটু বোঝার চেষ্টা করি। আমি ইতিমধ্যে লিখে রেখেছি আমার বোঝানোর সুবিধার্থে। এখন এখানে বলা হয়েছে, দেখো, যে বেগে নিক্ষেপ করা হয় সেটাকে আমরা ভি নট বলতে পারি। আবার যে কোণে নিক্ষেপ করা হয় সে কোণটাকে আমরা নিক্ষেপণ কোণ বলতে পারি, সেটাকে আমরা থিটা দ্বারা চিহ্নিত করতে পারি। আবার যে বিন্দু থেকে নিক্ষেপ করা হয়েছে সেটাকে আমরা নিক্ষেপণ বিন্দু বলতে পারি। এই টার্মগুলো কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে এবং চিত্র দেখে দেখে তোমাদের একটু মনে রাখতে হবে। তারপরে এই ফিগারের ক্ষেত্রে বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতায় উঠলো, এই সময়টাকে আমরা T1 দ্বারা চিহ্নিত করতে পারি, সেটাকে আমরা উড্ডয়নকাল বলতে পারি। আবার দেখা যায় সর্বোচ্চ উচ্চতা থেকে যখন বস্তুটা বা কোনো একটা বল ভূমিতে আঘাত করবে, সেটাকে আমরা পতনকাল বলতে পারি, যে সময়টা পড়তে লাগে। এখন এক্ষেত্রে যদি টোটাল টাইম তুমি ফাইন্ড আউট করো যে বস্তুটা কতটা সময়
বাতাসে ছিল। এই যে এখান থেকে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় গেছে, এটা সময় বাতাসে ছিল, আবার যতটুকু সময় নামছে এটা সময় কিন্তু বাতাসে ছিল বস্তুটা। তাহলে আমরা এইটাকে ক্যাপিটাল টি দ্বারা চিহ্নিত করতে পারি, বা ফ্লাইট টাইম বলতে পারি ইংরেজিতে, বা বাংলায় এটাকে আমরা বিচরণ কাল বলতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই টার্মগুলো। এই ফিগারটা আমি চেষ্টা করেছি সুন্দরভাবে আঁকার জন্য তোমাদের জন্য। আর হ্যাঁ, এখানে আরেকটা সুন্দর টার্ম রয়েছে, সেটা হচ্ছে একটু আগে আমি বলছিলাম বস্তুটাকে যখন নিক্ষেপ করা হয়, যখন সমতল ভূমিতে আবার ফিরে আসে, তখন যে দূরত্বটা অতিক্রম করে, যেটা অনেক বড় একটা দূরত্ব, সেটাকে আমরা অনুভূমিক পাল্লা বা আর দ্বারা চিহ্নিত করতে পারি। এখন আমাদের একটু ক্যালকুলেশনে আসতে হবে। এখন আমরা কিছু সূত্র তৈরি করব। এখন তোমরা হয়তো অনেকে বলতে পারো, ভাইয়া আমি সূত্র মুখস্থ করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করি, সূত্র আবার বোঝার কি দরকার, কোথা থেকে আসলো সূত্র সেটা আবার জানার কি দরকার। তোমরা যদি সূত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারো, অনেকে আছে যে তোমরা যখন ম্যাথ করো, আমি উচ্চতর গণিতের কথা বলতেছি, সেখানে তোমরা সরাসরি অনুশীলনীতে চলে যাও। তোমরা মনে করো যে থিওরি পড়ার দরকার নেই, উদাহরণটা সর্বোচ্চ করলে করলাম। কিন্তু তোমরা যদি থিওরি ভালোভাবে পড়ো, তাহলে তোমরা কিন্তু উদাহরণ ভালোভাবে বুঝতে পারবা। থিওরি আর উদাহরণ ভালোভাবে বুঝতে পারলে তোমরা অনুশীলনীর অধিকাংশ ম্যাথ নিজে করতে পারবা, টিচারের প্রয়োজন হবে না। এই জন্য আমাদের থিওরি পার্টগুলো বা কোন সূত্র কিভাবে আসলো, এগুলো বুঝে বুঝে একটু স্মরণ রাখাটা দরকার। তাহলে দেখা যাবে তোমরা সূত্র লিখতেও কিন্তু ভুল করবা না। পরীক্ষার হলে যখন দেখবা আমি তো এই সূত্র লিখলাম, আচ্ছা দেখি একটু এই সূত্র ভুল ভুল লাগতেছে, আসলে কোথা থেকে এই সূত্র আসছে, আমি একটু ক্যালকুলেশন করে দেখি। চলো আমরা তাহলে একটা চার্টের দিকে যাই, এভাবে বোঝানোটা সুবিধা। আমি অনেক বই স্টাডি করেছি, অনেক লেকচারও দেখেছি, এইভাবে বোঝানো একটু সুবিধা চার্ট আকারে। এখন তুমি চিন্তা করো, আমরা এই ফিগারে চলে যাই। যখন কোনো একটা বস্তু নিক্ষেপ করা হয়, যখন নিক্ষেপ করা হয় তখন একটা আদিবেগ থাকে। অনুভূমিক বরাবর একটা আদিবেগ থাকতে পারে, উলম্ব বরাবর আদিবেগ থাকতে পারে। এখানে যদি আমরা একটা স্পর্শক এঁকে, যদি আমরা এটাকে একটা স্পর্শক এঁকে, এখানে যদি একটা স্পর্শক এঁকে বিষয়টা চিন্তা করি, তাহলে এখানে একটা অনুভূমিক উপাংশ বের হবে, একটা উলম্ব উপাংশ বের হবে। খুব স্বাভাবিকভাবে এখানে দুই দিকে দুইটা উপাংশ বের হবে। হ্যাঁ, এখন অনুভূমিক বরাবর উপাংশের সূত্রটা তোমরা নিশ্চয়ই ভেক্টরে পড়ে এসেছো। যদি কনসেপ্টটা ক্লিয়ার না থাকে অবশ্যই ভেক্টরটা একটু দেখে নেবে। উপাংশ যখন বের করবে, যার উপাংশ বের করবে, অর্থাৎ আমরা কিন্তু ভি নট এটা নিয়ে কাজ করছি, ভি নট ইন্টু কস, অর্থাৎ কস লিখতেই হবে সেখানে উপাংশ বের করার সময়, ইন্টু ভূমির সাথে যে কোণ পড়ে আছে অর্থাৎ থিটা। বুঝতে পেরেছ? এইভাবে কিন্তু আমরা উপাংশ নির্ণয় করতে পারি। তাহলে এখানে ভি নট আমরা লিখলাম, কস আমরা লিখলাম, ভূমির সাথে যত কোণ পড়ে আছে থিটা, এটা আমরা লিখলাম। আদিবেগের ক্ষেত্রে এটা অনুভূমিক উপাংশ। তারপর উলম্ব উপাংশের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখি, ভি নট লিখলাম, যেহেতু আমরা ভি নট নিয়ে কাজ করছি, আদিবেগ নিয়ে কাজ করছি, আমরা কস লিখলাম। তারপরে আমরা এই যে এই কোণটা রয়েছে, এই কোণটা কত, পুরোটা কিন্তু কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রি মাইনাস যদি থিটা ধরে, থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এই কোণটা কি হয়, 90 ডিগ্রি মাইনাস থিটা। পুরোটা 90 ডিগ্রি, এটা থিটা, এই কোণটা হয় 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে ভি নট কস 90 ডিগ্রি মাইনাস থিটাকে আমরা ভি নট সাইন থিটা লিখতে পারি খুব সহজভাবে। আচ্ছা, তারপর যে বিষয়টা চলে আসে এখানে শেষ বেগ। এখানে একটু মজার বিষয় আছে, এখানে মূলত একটু ম্যাথ গুলো একটু জটিল ভাবে আসে, এখানে তোমাকে একটু ভালোভাবে বুঝতে হবে। সেটা হচ্ছে যে এখানে দেখো যে শেষ বেগের ক্ষেত্রে কি বলা হয়েছে, শেষ বেগের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে একটা বস্তু যখন নির্দিষ্ট একটা সময় অতিক্রম করবে, অর্থাৎ নির্দিষ্ট সময় বলতে কি বোঝায়, এটা যে কোনো একটা সময় হতে পারে, যে কোনো একটা সময় হতে পারে 2 সেকেন্ড পর, 2 মিনিট পর, 5 মিনিট পর। এখন 2 সেকেন্ড পর এই অবস্থানে থাকতে পারে, এই অবস্থানে, এই অবস্থানে, যে কোনো অবস্থানে থাকতে পারে। আমরা এটাকে আরেকটা ফিগার ড্র করে এখানে একটু বোঝার চেষ্টা করেছি। এখানে তুমি একটা বস্তু নিক্ষেপ করেছো, নিক্ষেপণ কোণ তো থিটা আমরা আগে ধরে নিয়েছি। নিক্ষেপ করার পরে একটা নির্দিষ্ট সময় পর একটা অবস্থানে বস্তুটা একটা বেগ প্রাপ্ত হলো, সেটা কিন্তু নতুন একটা বেগ, বা আমরা শেষ বেগও বলতে পারি। কারণ সেটাকে আমরা ভি দ্বারা চিহ্নিত করেছি। সেটা মনে করো এখানে উৎপন্ন করা হতে পারে, এখানে হতে পারে। আমরা সুবিধার্থে আরেকটা পিকচার ড্র করেছি। এখন এইখানে দুইটা উপাংশে কিন্তু আমরা বিভক্ত করেছি। কেন বিভক্ত করলাম, আমরা এখানে বেগটা বের করব, এই জন্য সুবিধার্থে দুইটা উপাংশে আমরা বিভক্ত করেছি। বা এই বিভক্ত করে যে আমরা ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন পাবো বা ফর্মুলা পাবো, সেটা দিয়ে আমরা অনেক ধরনের কাজ করতে পারবো। এখন তাহলে দেখো এখানে আমরা নতুন একটা কোণ পেয়েছি, আলফা। নতুন যে কোণটা, এটাকে আমরা আলফা বলেছি। এখন
এখানে যেটা মজার বিষয় যে বস্তুটা যখন ভি নট বেগে আমরা ছেড়ে দিয়েছি, একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করেছে অনুভূমিক ভাবে, সেটাকে এক্স বলেছি। আবার সেটা তো ভূমি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় রয়েছে, সেটাকে আমরা কিন্তু ওয়াই দ্বারা চিহ্নিত করেছি। অনেক সময় ম্যাথে কিন্তু চলে আসে, একটা বল কিক করা হলো যে 2 সেকেন্ড পরে সেটা অনুভূমিক ভাবে কত দূরত্ব অতিক্রম করলো, তখন কিন্তু কত দূরত্ব অতিক্রম করলো তার মানে স্মল এক্স। হ্যাঁ, যদি বলা হয় যে কত উপরে ওয়ালটা রয়েছে এত মিনিট পরে, তখন কিন্তু ওয়াই বের করতে হবে, স্মল ওয়াই। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। মানে ফিজিক্সটা এভাবে চিন্তা করলে অনেকটা সহজ হয়ে যায়। এখন আমরা এখানে যেটা করেছি শেষ বেগের ক্ষেত্রে একইভাবে অনুভূমিক বরাবর এখানে দেখো যেভাবে ভি নট কস থিটা লিখেছি সেভাবে একইভাবে ভি সাইন আলফা লিখেছি, ভি কজ আলফা লিখেছি। তারপরে একইভাবে আমরা ভি কজ 90 ডিগ্রি মাইনাস আলফা লিখেছি ইকুয়াল ভি সাইন আলফা। তারপরে ত্বরণের বেলায় একটু বোঝার বিষয় রয়েছে, নতুন ভাবে বোঝার বিষয় রয়েছে। ত্বরণ কিন্তু উপর আর নিচে ক্রিয়া করে। হ্যাঁ, ত্বরণ যেহেতু শুধু উপর আর নিচে ক্রিয়া করে, উলম্ব ভাবে ক্রিয়া করে, সেক্ষেত্রে আমরা ত্বরণের ক্ষেত্রে আমরা এই ফিগারটা নিয়েছি। ত্বরণের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, অনুভূমিক ভাবে যদি আমরা চিন্তা করি ত্বরণের ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যায় যে একইভাবে যদি আমরা এখানে উপাংশ বের করতে চাই অনুভূমিক বরাবর, সেখানে কিন্তু এই দিক দিয়ে আমরা যদি চিন্তা করি ত্বরণ এই দিক বরাবর কাজ করলে, সেখানে দেখা যায় যদি আমরা এটাকে পজিটিভ ভাবে উপস্থাপন করি, এটা মনে করো ভূমি, সেক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, হ্যাঁ এই যে কোণটা এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল। আমরা এখানে লিখেছি জি কস 90 ডিগ্রি, এই জন্য একইভাবে কস 90 ডিগ্রি এর মান কি 0, আমরা 0 পেয়েছি। আবার যখন দেখা যায় যে এখানে আমরা উলম্ব বরাবর চিন্তা করলে এই দিকটা বোঝানো রয়েছে, কিন্তু এটা কোণ কত 180 ডিগ্রি, অর্থাৎ জি কস 180, কস 180 এর মান কত -1, এই জন্য কিন্তু -d লেখা রয়েছে। এই যে তোমরা এত কিছু বুঝতেছো, এত কিছু বোঝার পিছনে একটা জিনিস যদি ভালো আয়ত্ত থাকে বুঝতে পারো ভালো, সেটা হচ্ছে উপাংশ নির্ণয়। হ্যাঁ, ভেক্টরের ক্ষেত্রে উপাংশ নির্ণয় বুঝতে পারলে এটা তোমাদের ক্লিয়ার। তারপর সরণের ক্ষেত্রে স্বাভাবিক সরণ যেটা বোঝানো রয়েছে, এইদিকে এক্স এইদিকে ওয়াই, অর্থাৎ আমি এই দূরত্বটা নির্ণয় করতে পারবো, এই দূরত্বটা নির্ণয় করতে পারবো। এখন আমরা এগুলো একটু মাথায় রাখবো, এগুলো আমরা যা এতক্ষণ পড়ালাম এগুলো থেকে আমরা একটু নতুন সূত্রপাতি আমরা উপস্থাপন। আমরা 9-10 এর ক্ষেত্রে একমাত্রিক গতির ক্ষেত্রে যে সূত্রগুলো পড়ে এসেছি, ওই সূত্রগুলো আমরা দ্বিমাত্রিক গতির ক্ষেত্রে অ্যাপ্লাই করে আমরা আউটপুট বের করার চেষ্টা করব। এখানে লক্ষ্য করো ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই সূত্রটা যখন আমরা প্রয়োগ করলাম অনুভূমিক বরাবর, অনুভূমিক ক্ষেত্রে কি হয়, আমরা এখন ভি লিখবো অনুভূমিক বরাবর। আমরা যদি ভি দেখি অনুভূমিক বরাবর ভি মানে শেষ বেগ কত, ভি কজ আলফা, এখানে দেখো ভি কজ আলফা রয়েছে। তারপরে ইউ প্লাস এটি, ইউ বলতে কি বোঝায়, আদিবেগ। হ্যাঁ, আদিবেগ কত, ভি নট কস থিটা, যে ভি নট কস থিটা, ভি নট কস থিটা প্লাস জিটি, জি এর মান 0 আর টি ইকুয়াল ভি নট কস থিটা। তারপরে উলম্ব বরাবর একইভাবে দেখো, উলম্ব বরাবর একইভাবে আমরা ভি এর মান লিখলাম। এখানে শুধু উলম্বের ক্ষেত্রে বলা হয়েছে যেহেতু উলম্ব বরাবর ভি মানে শেষ বেগ ভি সাইন আলফা, এখানে দেখো ভি সাইন আলফা ইকুয়াল ইউ প্লাস এটি, ইউ লিখলাম এটি, এটি এর জায়গায় দেখা যায় মাইনাস জিটি কেন লিখলাম, এই যে মাইনাস জি আর টি লিখে দিলাম। জাস্ট আমরা কিন্তু ইনপুট দিয়েছি, এখন আউটপুট হিসেবে আমরা খুব সুন্দর কিন্তু এখানে ফর্মুলা পেয়ে গেছি, যে ফর্মুলাগুলো আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে। তারপর এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা আমরা কেন প্রয়োগ করলাম, এই সূত্র এজন্য প্রয়োগ করলাম যখন সাধারণত দূরত্বের বিষয় থাকে না, তখন এই সূত্র এনাফ হয়। সেখানে সময়, ত্বরণ, আদিবেগ, শেষ বেগ এগুলো যদি থাকে মোটামুটি বিভিন্ন ধরনের মান, সেখানে আমরা হয়তো এই সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। কিন্তু যখন বলবে যে 2 সেকেন্ড পরে দূরত্ব কত, বা 2 সেকেন্ড পরে উলম্ব বরাবর সেটা কত দূরত্ব অতিক্রম করেছে, বা অনুভূমিক বরাবর কত দূরত্ব অতিক্রম করতে, সেক্ষেত্রে কিন্তু আমরা এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কয়ার এই সূত্র দিয়া যে আমরা ইকুয়েশন গুলো পাই সেগুলো আমরা কিন্তু অঙ্কে অ্যাপ্লাই করব। এখন অনুভূমিক বরাবর আমরা এখানে এক্স লিখেছি, কেন এক্স লিখেছি, কারণ এখানে লক্ষ্য করো আমরা নির্দিষ্ট সময় পর এই যে অনুভূমিক বরাবর যে দূরত্ব অতিক্রম করে এজন্য এখানে এক্স লিখেছি। তারপর
ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার, ইউটি এর জায়গায় আমরা এখানে আমরা আদিবেগ লিখেছি টি প্লাস হাফ ইটি স্কয়ার, হাফ ইটি স্কয়ারের এর জায়গায় যেহেতু জি এর মান 0 হয়ে যাবে, তাই ওই অংশটা কিন্তু হচ্ছে না। হ্যাঁ, ওই অংশটা হচ্ছে না, শুধুমাত্র এস ইকুয়াল ইউটি অর্থাৎ ভি নট কস থিটা টি বসতেছে। তারপর উলম্ব বরাবর যেটা হলো, উলম্ব বরাবর আমরা এখানে দেখতে পাই, উলম্ব বরাবর এই যে এই মান, এখানে যে মান বলা হয়েছে, এই মান উলম্ব বরাবর কত উপরে বস্তুটি রয়েছে সেটা বের করার ক্ষেত্রে, অর্থাৎ কোনো একটা বল যদি নিক্ষেপ করা হয় সমতল ভূমি থেকে, সেটি কত উচ্চতায় রয়েছে, এটাই হচ্ছে অনুভূমিক বরাবর ওয়াই। ওয়াই ইকুয়াল একইভাবে ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ারের জায়গায় মাইনাস জিটি স্কোয়ার। খুবই সহজ। আশা করি যে তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবা। আমি যেভাবে ইনপুট দিয়ে আউটপুট পেয়েছি এগুলো খাতায় তুমি নিজে নিজে করবা, নিজে নিজে উপাংশগুলো বের করবা, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। নতুন অবস্থায় একটু জটিল লাগবে, আমারও ফার্স্ট ইয়ার গেছে এগুলো অনেকটা বুঝতে, তারপর ধীরে ধীরে এগুলো আয়ত্ত করেছি। ফিজিক্স আমাকে অনেক মজার একটা সাবজেক্ট লাগতো, আশা করি তোমাদেরও এরকম মজা লাগবে। ইনশাআল্লাহ আমরা পরে যখন ম্যাথ করব, আমরা যে সূত্রগুলো আমরা বের করে নিয়ে আসলাম এগুলো আমরা অ্যাপ্লিকেশন শিখবো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।